স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তমনস্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আঁধারের ডাকের আজকের বিশেষ নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে অ্যাসাইলামের শেষ রাত। নিজের বিছানাতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল মেয়েটা। হঠাৎ করে তার চোখ খুলতেই দেখতে পায় ঘরের ভেতরটা অন্ধকার, অথচ ঘরের ভেতরে একটা হালকা পাওয়ারের আলো জ্বলছিল। অন্ধকারেই তার ভয়। অন্ধকার হলেই যেন একটা অজানা ভয় তাকে চেপে ধরে, যেন মনে হয় একটা শক্ত সাঁড়াশির মতো হাত দিয়ে কেউ তার গলাটা চেপে ধরেছে। নিঃশ্বাসের কষ্ট হতে থাকে। সে উঠে বিছানার উপর বসতেই কি যেন একটা মাথার কাছে এসে ঠেকে। তাড়াতাড়ি পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করে মেয়েটা, কিন্তু ততক্ষণে সামনের দিকে মুখের কাছে এসে লাগা সেই জিনিসটা তার গলার দিকে এগিয়ে গেছে। গলার কাছে একটা চাপা শিরশিরে ভাব অনুভব করতে করতেই ঘরের ভেতরে আলোটা দপদপ করে ওঠে, আর সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে দেখতে পায় যে তারই বিছানার ঠিক মাঝ বরাবর, যেখানে মাথার উপরে সিলিংটা রয়েছে, সেই সিলিংয়ের উপরে দুটো পা দিয়ে আঁকড়ে ধরে রয়েছে কে যেন। আর তার গোটা শরীরটা উল্টো হয়ে শূন্যে ঝুলছে তার বিছানার ঠিক উপরে। তার মাথার লম্বা চুলগুলো নেমে এসেছে একদম মুখের কাছে, আর সেই চুলগুলো সব একটু একটু করে জড়িয়ে ধরতে শুরু করেছে তার গলার কাছটায়। মেয়েটা চিৎকার করবার চেষ্টা করে, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হয় না। ওই চুলগুলো গলাটাকে এমনভাবে জড়িয়ে ধরেছে যে চিৎকার করা সম্ভব নয়। সামনে ঝুলতে থাকা সেই মুখটাকে এখন যেন অল্প অল্প চিনতে পারছে মেয়েটা। সাদা রক্তহীন ফ্যাকাশে মুখ, গোটা মুখে অজস্র কাটাকুটির ছিন্ন ভিন্ন দাগ। দাগগুলো কালচে হয়ে গেছে। একটা লম্বা দাগ গালের কাছটায়, হয়তো একসময় দগদগে ক্ষতের মতো ছিল, কিন্তু এখন সেটা খানিকটা কমে এলেও মুখের এক পাশটার চামড়া কেমন যেন আগুনে পোড়ার মতো কুঁচকে এসেছে। মুখ দেখে সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু পারে না। তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তার বদলে সামনে ঝুলতে থাকা সেই নারী মূর্তিটা হাসতে হাসতে একটা মস্ত বড় হাঁ করে। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসে কালচে রঙের একটা লম্বা জিভ। সেই জিভের খানিকটা অংশ কাটা। খড়খড়ে সেই জিভটা এগিয়ে এসে মেয়েটার চোখের উপরে পড়ে, আর তারপর ঘেন্নায় গোটা শরীর থরথর করে কাঁপতে থাকে তার, কারণ সেই কাটা জিভের একটা অংশ ততক্ষণে ঠেলে তার চোখের ভেতরে ঢুকতে শুরু করেছে। গলার কাছে এসে চুলগুলো ফাঁসের মতো শক্ত করে চেপে বসতে শুরু করেছে। দু হাতে মেয়েটা নিজেকে ছাড়বার চেষ্টা করে, কিন্তু পারে না। ততক্ষণে সেই চুলগুলো তাকে গলায় চেপে জড়িয়ে বিছানার উপরে ফেলে দিয়েছে। ঝুলতে থাকা মেয়েটা উঠে এসেছে তার গায়ের উপরে। তার মুখটা এখন মেয়েটার ঠিক মুখের উপর। ঠিক তারপরেই আস্তে আস্তে সেই জিভটা প্রচন্ড ধাক্কায় পুরোপুরি ঢুকে যায় তার চোখের ভেতর। এই প্রথমবার মেয়েটার মুখে একটা চিৎকার শোনা যায়, প্রচন্ড চিৎকার। আর সেই চিৎকারের শব্দে সঙ্গে সঙ্গে চারপাশে কয়েকটা শব্দ আর দু একজনের ছুটে আসার শব্দ শোনা যায়। ঘরের ভেতরে ঠিক সেই মুহূর্তে জ্বলে উঠেছে একটা নীলচে হালকা আলো। সেই আলোয় দেখা যায় বিছানাটার উপরে শুয়ে থাকা মেয়েটার পরনে একটা সাদা রঙের পোশাক। লম্বা সেই পোশাক দিয়ে নামছে রক্ত, আর তার মাথাটা একপাশে এমনভাবে হেলে পড়েছে যেন কেউ এক ঝটকায় তার ঘাড় ভেঙে দিয়ে গেছে। নীলচে আলোতে দেখা যায় একটা নারী মূর্তি। তার গোটা শরীর প্রায় অর্ধ উলঙ্গ। সে দেওয়াল বেয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছে ওপরের দিকে। দেখ, আশেপাশের লোকেদের কাছে যা শুনতে পেলাম
তাতে কিন্তু এই অ্যাসাইলামের ইতিহাসটা খুব একটা ভালো নয়। এখানে অনেক ঘটনা ঘটে গেলেও ওই মেয়েটার কথা কিন্তু অনেকে মনে রেখেছে। ক্যামেরাটাকে সামনে বাড়িয়ে বাইরের দিক থেকে অ্যাসাইলামের ছবিটা তুলছিল দিগন্ত। এবার পল্লবীর কথা শুনে ক্যামেরা থেকে চোখ না সরিয়ে বলল, দেখ, এই জায়গাটা নিয়ে এত রেস্ট্রিকশন, আশেপাশের লোকেদের এত গল্প আসে বলেই তো আমরা এখানে এসেছি। না হলে প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে ওই পুরনো বাড়িগুলোতে রাত কাটিয়ে সারা রাত ইঁদুর, ছোট চামচিকি ছাড়া তো আর কিছুই দেখা যায় না। শেষ কবে ভূত দেখেছিলাম মনে আছে? মনে আছে, বর্ধমানের কাছে একটা পুরনো বাড়িতে। বাড়িটা ভুতুরে বাড়ি বলে তেমন দুর্নাম ছিল না, অথচ বাড়িটা ফাঁকা। যাই হোক, সে কথা এখন বলতে চাই না। সেবার যে কিভাবে আমরা বেঁচে ফিরেছিলাম। অথচ সারাটা রাত আমরা শুধু একতলার ঘরগুলোতেই ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু আমরা একবারও বুঝতে পারিনি। যাই হোক, এখানকার লোকেরা কি বলছে? এখানকার লোকেদের মতে এই অ্যাসাইলাম 3 থেকে 4 বছর আগে পর্যন্ত খোলা ছিল। এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, তারপর থেকেই এই অ্যাসাইলামটা বন্ধ হয়ে যায়। মাত্র 1 বছরের মধ্যে গোটা অ্যাসাইলামের কর্তৃপক্ষ তল্পি তল্পা গুছিয়ে এখান থেকে অন্যত্র চলে যায় এবং এটা এমন ফাঁকা পড়ে থাকে। কথাটা শুনে দিগন্ত ক্যামেরা থেকে চোখ সরিয়ে পল্লবীর দিকে এগিয়ে গেল। অ্যাসাইলামের সামনের জায়গাটায় ছোট বড় ঘাস জন্মেছে। অ্যাসাইলামটা একতলা, বেশ চওড়া, অনেকগুলো ঘর আছে। সামনের দিকের গেট দিয়ে ঢোকার পর দুই পাশে ছোট ছোট ঘরগুলো। যদিও সামনের দরজার কাছে সাইকেল, গাড়ি কিংবা অন্য কিছু ভালোভাবেই দেখা যায়। ওরা সবাই সেখানেই দাঁড়িয়েছিল। তাহলে আজ রাতে সেই মেয়েটিকেই দেখা যাক, যার মৃত্যু এখানে প্রথম হয়েছিল। তারপর থেকেই তো অ্যাসাইলামটা ভুতুড়ে বলে নাম ছড়িয়ে পড়তে শুরু করে। মেয়েটার নাম ঠিক জানা যায়নি। আসলে ব্যাপারটা হলো, অনেকে বলে মেয়েটার নাম মাধবী ছিল, আবার অনেকে বলে তার নাম ছিল শম্পা। তার নামটা যে কি সেটাই তো বুঝতে পারছি না। দিগন্ত এগিয়ে এসে পল্লবীর কাঁধে একটা হাত রেখে বলে, দেখ, নাম যাই হোক না কেন তাতে তো আপত্তি নেই। নির্দিষ্ট ঘরে আমরা কাজ শুরু করলে কোনো আত্মা থাকলে সে এমনিতেই আমাদের কাছে আসবে, তখন তার কাছ থেকে জেনে নেওয়া যাবে। দিগন্তর প্ল্যানিংটা পল্লবীর মনোপুত হয়। প্যারানর্মাল ইনভেস্টিগেটর হলেও কোনো প্ল্যান চেট করে আত্মা ডেকে আনে। তারপর তার কাছে তারা তার ইতিহাস এবং আরও অনেক কিছু শোনার চেষ্টা করে। মাঝে মাঝে এমনও হয়েছে যে আত্মা এসে ওদের কাছে কোনো দাবি করেছে এবং সেই দাবি পূরণ করে অতৃপ্ত কোনো আত্মার শেষ ইচ্ছে ওরা পূরণ করতে পেরেছে। কিন্তু এই অ্যাসাইলামের ব্যাপারটা অন্যরকম। এটার খোঁজ ওরা পেয়েছিল ইন্টারনেটে, ওদেরই এক পরিচিতের কাছ থেকে। সে বলেছিল, 4 বছর ধরে গোটা জায়গাটা বন্ধ হয়ে আছে। আসল সমস্যা হলো দিনের বেলা ওখানে ঢুকলে কিছু হয় না। চোরের দল দিনের বেলা ঢুকে ঢুকে সবকিছু ফাঁকা করে দিয়েছে, কিন্তু রাতের বেলা ওখানে যাওয়া যায় না। একটা অদ্ভুত ভয়ের ব্যাপার ওই অ্যাসাইলামের আশেপাশে রাতের বেলা কাজ করে। ওখানকার স্থানীয় লোকের সঙ্গে আমি কথা বলেছি, কেউ কিন্তু কিছু শুনতেও পায়নি, দেখতেও পায়নি, অথচ তবু অদ্ভুত একটা ভয়। সে কথা শুনেই পল্লবী আর দিগন্ত এইখানে আসার প্ল্যানিংটা করে। এখন বিকেল, একটু পরেই পশ্চিম আকাশে সূর্য নামবে। ওরা ঠিক করেছে সূর্য ডোবার পরে সন্ধ্যের অন্ধকারে এই অ্যাসাইলামে ঢুকবে, আর তারপর যেই ঘরটা ওদের বেশি টানবে সেই ঘরে বসেই ওদের কাজ শুরু করবে। সন্ধ্যের একটু পরেই ওরা অ্যাসাইলামের সামনের ছোট গেটটা ধরে এগিয়ে এলো। বাইরের গেটটা তালা দেওয়া, তবে তালাটা বেশ পুরনো। 4 বছরের মধ্যে যে এই তালা খোলা হয়নি তার প্রমাণ পাওয়া গেল। কয়েকবার টানতে সেটা খুলে গেল, আর ঠিক তখনই পল্লবীর মনে হলো অ্যাসাইলামের ভিতরে কিসের যেন একটা মৃদু পরিবর্তন হয়ে গেল। ঠান্ডা শিরশিরে একটা হাওয়া সেই মুহূর্তে বাইরের দিক থেকে ছুটে এসে পল্লবী আর দিগন্তের উপরে ঝাঁপিয়ে পড়তেই পল্লবী হঠাৎই পিছনে তাকালো। অ্যাসাইলামটা একতলা হলেও তার ছাদ আছে।
সন্ধে নেমেছিল বলে চাঁদ আকাশে উঠে এসেছে। বাইরে অল্প অল্প আলো। অ্যাসাইলামের পিছনের দিক থেকে চাঁদের আলোটা এসে পড়েছে সামনের ওই বড় বড় ঘাসের জায়গাটার কাছে। একবার সেদিকে তাকাতেই পল্লবীর মনে হলো ছাদ ধরে কে যেন হাঁটতে হাঁটতে এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল। একটা কালচে ছায়া চাঁদের আলোয় কাছে গিয়ে পড়েছে। ঝট করে বাইরের দিকে বেরিয়ে এলো পল্লবী, কিন্তু না, অ্যাসাইলামের ছাদে কেউ কোথাও নেই। অথচ ছায়াটাকে সে স্পষ্ট দেখতে পেয়েছে। কি হলো? কিছু না, চল। ওরা ভেতরে ঢুকে এসে গুনে গুনে দেখলো প্রায় 12টা ঘর আছে, ছোট বড় মিলিয়ে। তবে বারান্দার প্যাসেজগুলো খুব ছোট ছোট। 12টা ঘরের মধ্যে অনেকগুলো ঘরের দরজা ভেঙে পড়েছে। অনেকগুলো ঘরের দরজা অক্ষত থাকলেও খোলা যায় না। ঘরের ভেতরে পুরো ধুলো জমেছে। জানলাগুলো বন্ধ। বেশ খানিকক্ষণ ঘুরতে ঘুরতে একটা বড় সড়ো হল ঘরের সামনে এলো ওরা। এইখানে বোধহয় ওয়ার্ডের রোগীদের থাকার ব্যবস্থা হতো। দরজা দিয়ে ভেতরে ঢুকে সামনে লোহার বড় গড়াদের মতো দেখা গেল, আর ওপাশের জায়গাটা ফাঁকা। এখানে বোধহয় মানসিক রোগীদের একসঙ্গে রাখা হতো। পল্লবী সামনের দিকে তাকিয়ে দেখছিল। গড়াদের ওপারে ফাঁকা, এতটাই ফাঁকা যে একটা নিস্তব্ধ পরিবেশের মধ্যে অদ্ভুত শূন্যতা মনে হতে লাগলো। ঘরের ভেতরটায় অন্ধকার টর্চের আলো ফেলে ওরা এদিক ওদিক ঘুরে দেখছিল। এমন সময় হঠাৎ করে একটা শব্দ হলো কোথাও। এতটাই আকস্মিক যোগাযোগ যে ওরা চমকে উঠেছিল। হঠাৎ একটা জানলার পাল্লা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। এমন ঘটনায় অন্য কেউ ভয় পেত হয়তো, কিন্তু দিগন্ত ভয় পেল না। একটা হাসি ফুটে উঠল ওর মুখে। মানে আজকের যাত্রা আমাদের বৃথা হবে না, তাহলে এই ঘরেই আমাদের বসতে হবে। পল্লবী তখন অবাক হয়ে তাকিয়ে রয়েছে সেই জানলাটার দিকে, যেটা এই মাত্র খুলে গেছে। কারণ এক মুহূর্তের জন্য পল্লবীর মনে হয়েছিল যে খুলে যাওয়া জানলাটার ওপারে কেউ দাঁড়িয়ে আছে, তবে সাধারণভাবে নয়, যেন ঠিক ওপরের দিক থেকে একটা মাথা আস্তে আস্তে নেমে এসেছিল নিচের দিকে। তার লম্বা চুলগুলো ঝুলছিল হাওয়াতে এক মুহূর্তের জন্য, আর তারপরেই মাথাটা যেন আবার আস্তে আস্তে উঠে গেল উপর দিকে। দিগন্ত ততক্ষণে জিনিসপত্র বার করতে শুরু করেছে। প্রক্রিয়াটা সহজ। মোমবাতি আর তার সঙ্গে একটা ছোট কাঠের বাক্সের মতো বোর্ড, বোর্ডের দুপাশে দুটো হাত রাখার মতো জায়গা। পল্লবী আর দিগন্ত সেই বোর্ডের দুপাশে হাত রাখল। মাঝখানে মোমবাতি জ্বলছে। ঘরের ভেতর জানলা দরজা সবকিছু একসাথে বন্ধ করে দেওয়া, শুধু ওই একটা জানলা খোলা রয়েছে। একসাথে চুপ করে বসে চাপা সরিয়ে কি যেন মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। ঘরের ভেতরে অন্ধকার আরো ঘন হয়ে আসতে লাগলো। চাপা নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায়। একটা উগ্র গন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। একসময় পল্লবী চোখ বন্ধ করলো। দিগন্ত বলল, তোমরা যদি কেউ এসে থাকো তাহলে এসো, আমাদের সঙ্গে কথা বলো, আমরা তোমার সঙ্গে কথা বলতে চাই। আবার সবকিছু চুপচাপ। ঘরের ভেতর মোমবাতির শিখাটা এতক্ষণ তীর করে কাঁপছিল, হঠাৎ কেন যেন শক্ত হয়ে গেল, যেন একটা পাথরের মোমবাতির শিখা রয়েছে সেখানে। সেদিকে তাকিয়ে দিগন্ত বুঝতে পারল কেউ এসেছে। আর তারপরেই পল্লবীর দিকে তাকিয়ে তার বাকিটুকু বুঝতে দেরি হলো না। পল্লবীর মাথাটা ঝুঁকে এসেছে সামনের দিকে। তার মুখের ওপর চুলগুলো এলিয়ে পড়েছে। একটা চাপা গড় গড় শব্দ ভেসে আসছে পল্লবীর মুখ থেকে। তার মুখ থেকে লালা বেরিয়ে এসে পড়ছে সামনে। দিগন্ত হাতটা সরিয়ে নিল না, বলল, কে এসেছো? বলবো না। তোরা এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা এখান থেকে, না হলে তোরা সবাই মরবি। দিগন্ত বুঝতে পারল এটা পল্লবীর গলা নয়। এক অদ্ভুত গলাতে পল্লবী কথা বলছে। এটা তার গলা হতে পারে না। আমি শুধু এখানে এসেছি আজ থেকে 5 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা জানতে। আজ থেকে 5 বছর আগে এই অ্যাসাইলামে প্রথম একটা মেয়ের মৃত্যু হয়েছিল। তার নাম আমি ঠিক জানি না, কিন্তু মৃত্যুটা হয়েছিল। আজ থেকে 5 বছর আগে এই অ্যাসাইলামে
যার মৃত্যু হয়েছিল, তার নাম। কি যেন একটা নাম পল্লবীর মুখ থেকে বেরিয়ে এলো, কিন্তু দিগন্ত ভালোভাবে বুঝতে পারল না। সে আবার বলল, তুমি যেই হও না কেন, আমায় শুধু এটা বলো যে আজ থেকে 5 বছর আগে প্রথমে অ্যাসাইলামে যে মেয়েটির মৃত্যু হয়, তার মৃত্যু রহস্যজনক ছিল বলে শোনা যায়। এই অ্যাসাইলামের কোনো লোকেদের গাফিলতির জন্য এই ব্যাপারটা হয়েছিল কি? শুধু সেটুকু জানলেই তো হবে না, জানতে গেলে পুরোটা জানতে হবে। মাধবীর কথা না জানলে কি করে হবে? আমি সেই মাধবী। কিন্তু তোকে মাধবীর কথা আমি গল্পের মতো করে বলবো। দিগন্ত চমকে ওঠে। পল্লবীর মুখ থেকে চুলগুলো মাঝে মাঝে অল্প হাওয়ায় দুলছে। পল্লবীর চোখ বন্ধ। আত্মা যে তার উপরে ভর করেছে সে কথা বোঝা যায়। বিশেষ করে এই আত্মার ক্ষমতা যদি অনেক বেশি হয়, আর সেই আত্মা যদি হয় দুষ্টু প্রকৃতির, তাহলে তার হাত থেকে সহজে নিস্তার পাওয়া যাবে না। কিন্তু দিগন্তকে আগে জানতে হবে এই অ্যাসাইলামের আসল ইতিহাসের কথা। ঘরের ভেতরের জানলাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। গুমোট গরম আর অন্ধকারের সঙ্গে বদগন্ধটা ছড়িয়ে পড়েছে ঘরের ভেতরে। মোমবাতির শিখাটা আগের মতো স্থির হয়ে আছে। পল্লবী আরো খানিকটা ঝুঁকে এলো সামনের দিকে। তারপর সেই গলাতেই বলতে লাগলো, 6 বছর আগে মাধবী প্রথম এই অ্যাসাইলামে এসেছিল। মাধবী আর 5টি মেয়ের মতোই খুব সুন্দর, স্বাভাবিক ছিল। মাধবীর বাবা কোনো এক রাজনৈতিক দলের লিডার ছিলেন। তাদের এলাকাতে ভোটের সময় রাজনৈতিক 2 দলের মধ্যে টানাপোড়েন শুরু হয়। একদিন রাতের বেলা প্রচন্ড বৃষ্টি হয়েছে। সেদিন রাতে মাধবীদের বাড়িতে ঢুকে পড়ে কয়েকজন কাপড় মুখে জড়িয়ে রাখা লোক। ঘুমন্ত মাধবী এবং তার মাকে ওরা তুলে নিয়ে যায় আনন্দর কাছে। ততক্ষণে মাধবীর বাবাকেও সেখানে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে। ওদের 3 জনের মুখেই কাপড়। চিৎকার করার মতো সময়টুকু পায় না। মাধবীর চোখের সামনে প্রথমে ওরা মাধবীর মাকে ধর্ষণ করে, বাবাকে সম্পূর্ণ বিভৎস করে, তার গোটা শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মাধবীর চোখের সামনে তার বাবা মায়ের এমন অন্তিম পরিণতি। মাধবী হয়তো মারা যেত, কিন্তু ওরা মাধবীকে মারেনি। যতজন লোক এসেছিল সবাই মিলে একে একে তাকে ধর্ষণ করে, তারপর গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। অনুক্রমে মাধবী সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছিল। তার মুখের একটা পাশ আগুনে ঝলসে গিয়েছিল। বিভৎস লাগতো তার সেই মুখটা দেখতে। এমনকি ওরা ছুরি দিয়ে কেটে দিয়েছিল মুখের খানিকটা। রাতের সেই নৃশংস হত্যাকাণ্ড আর যন্ত্রণা মাধবী সহ্য করতে পারেনি। সে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর নানাভাবে এখানে ওখানে ঘুরে শেষে প্রায় 3 মাসের মাথায় সে এই অ্যাসাইলামে এসে উপস্থিত হয়। দিগন্ত মাঝে মাঝেই পল্লবীর দিকে তাকিয়ে দেখছে। তার মাথাটা একবার এদিকে একবার ওদিকে, মাঝে মাঝে ঘুরে কিছু একটা দেখার চেষ্টা করছে। এমনটা হওয়ার কথা নয়, কিন্তু দিগন্ত সে নিয়ে কিচ্ছু বলল না। সে শান্ত গলায় আবার প্রশ্ন করল, তারপর? ঠিক তখনই দিগন্তের মনে হলো বাইরের দিক থেকে খসখস শব্দ করে কে যেন হেঁটে যাচ্ছে। কিন্তু এইখানে থাকা সেই আত্মা যদি পল্লবীর মধ্যে থাকে, এবং পল্লবী যদি এখন তাকে গল্প শোনাতে থাকে, তাহলে বাইরে যে হেঁটে যাচ্ছে সে কে? তাহলে কি এখানে অন্য কেউ আছে? যদি সেটা হয় তাহলে তো বিপদ। তারপর আর কি, মাধবী এখানে চলে এলো। এখানে আরো অনেকেই ছিল যারা মাধবীর মতো নানা কারণে এখানে এসেছে। আমাদের এই সমাজ
কত মানুষকে নিজের প্রয়োজনে এমন ভাবে পাগল তৈরি করে ফেলেছে। তা না হলে এমন অ্যাসাইলামের সংখ্যা তো অনেক কমে যেত। মাধবী এখানে আসার পর সবই ঠিক ছিল। সারাদিন সে কোনো কিছু করতো না, কিন্তু রাতের বেলা একটা নির্দিষ্ট সময় পাগল হয়ে উঠত। কেন? রাতের ওই সময় ঠিক কি হতো? এইবার পল্লবী সামান্য হাসল। তার মুখ থেকে হাসির শব্দের সঙ্গে সঙ্গে পল্লবীর শরীর একটু একটু করে কাঁপতে লাগলো। তারপর পল্লবী আবার বলল, একটা ছোট ঘটনা বলি, তাহলে তোরা বুঝতে পারবি। তখন এই অ্যাসাইলামে মাধবীর প্রথম দিন। ঘড়িতে রাত 1:35। হঠাৎ মাধবী যেখানে ছিল তার আশেপাশের বেডের সবাই ঘুম ভেঙে উঠে যায়। দেখতে পায় মাধবী 2 হাতে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আর তার মুখের যেখানটা আগুনে পুড়ে গেছে সেখানে হাত দিয়ে বারবার আঘাত করতে করতে চিৎকার করে যাচ্ছে। চিৎকার করতে করতে মাধবী হঠাৎ করে বিছানার এক পাশে থাকা একটা বিছানা তুলে তারপর সেটাকে হ্যাচকা টানে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু বিছানাটা তো ভারী, লোহার বিছানা কি আর এত সহজে টেনে নিয়ে যাওয়া সম্ভব? মাধবী কিন্তু ছাড়ে না, এক হাতে টানতে থাকে, অন্য হাতটা দিয়ে নিজের মুখের উপর আঁচড় কাটতে থাকে। মাধবীর চিৎকার শুনে সেই রাতে গড়াদের মধ্যে থাকা সকলে কেমন যেন ভয় পেয়ে যায়। একটু পরেই অবশ্য গার্ড চলে আসে। তারপর ডাক্তার এসে কোনো রকমে গার্ডের সাহায্যে মাধবীকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখন মাধবীর শরীরের পোশাক প্রায় খুলে এসেছে। এইভাবেই চলতে থাকে প্রতিদিন। প্রতি রাত 1:35 নাগাদ মাধবী উন্মত্ত হয়ে উঠত। তবে কিছুক্ষণ পরেই না নিজে থেকেই কেমন শান্ত হয়ে যেত। অন্য সময় মাধবী ভালোই ছিল। প্রায় বছরখানেক এমন ভাবেই চলতে থাকে। মাধবীর মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায় না। ঠিক এমন সময় একদিন খানিকটা সুস্থ হওয়ার জন্য স্পেশাল কেবিন থেকে শম্পা নামের একটি মেয়েকে ট্রান্সফার করা হয় মাধবীর পাশের বেডে। মাধবী, ও মাধবী, তুমি রাতের বেলা ঠিক ওই সময় এত উন্মত্ত হয়ে পড়ো কেন বলো তো? ওই সময় তোমার সঙ্গে কি কিছু হয়েছিল? সেদিন রাত 1:35-এ আমার বাবা মাকে ওরা মেরেছিল। দুজনকে আগুনে পুড়িয়ে মেরেছিল। তারপর আমাদের গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। পরে শুনেছিলাম ওরা বলেছিল আমাদের বাড়িতে নাকি গ্যাস লিক করে আগুন লেগে গেছে। অথচ তুই জানিস শম্পা, সবাই সব সত্যি কথা জানতো, তাও কিছু বলেনি। সব কটা আমাদের আশেপাশের মানুষ। আমি কখনো যদি পারি ওদের সব কটাকে নিজের হাতে গলা টিপে মারবো। আমাদের জীবনটাই এরকম জানো। আমার সঙ্গেও এমন হয়েছিল। তোমার মতো না হলেও আমার গল্পটাও কিছুটা এরকম, অনেকটা এরকম। তবে কি জানো তো, আমাদের দুজনের গল্পের সমীকরণ অন্যরকম হলেও এমনই। ছাড়ো, কি আর করবে। এখান থেকে যদি সুস্থ হয়ে কোনোদিনও বেরোতে পারি না, তখন। কিন্তু মাধবী সুস্থ হয়ে বেরোতে পারেনি। একদিন রাতের বেলা উন্মত্ত হয়ে পড়ার সময় মাধবীকে ইঞ্জেকশনটা দেওয়াই যাচ্ছিল না। তাছাড়া বারবার ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়ানোটাও ঠিক হচ্ছিল না। তাই তারা উন্মত্ত হয়ে পড়ার সময় তাকে ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করে। সেদিনও উন্মত্ত হয়ে পড়ার পরে তাকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ইলেকট্রিক চেয়ারে বসানো হয়।
ইলেকট্রিক শক একটা লিমিট পর্যন্ত দেওয়া হয়। অসাবধানবশত ঘুরে যায়। আর প্রথমবার ইলেকট্রিক শক তার মাথার কাছে ইলেকট্রিক হেলমেট দিয়ে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে মাধবী প্রচণ্ড চিৎকার করে, আর তার সঙ্গে সঙ্গে চারপাশটা ভরে যায় ধোঁয়ায়। হেলমেট খুলে দেখা যায় মাধবীর মাথার সমস্ত চুল পড়ে গেছে। মাথার কাছে কালো দগদগে কেমন যেন একটা জেলির মতো কি আটকে রয়েছে হেলমেটের গায়ে। সেটা টানতেই মাধবীর মাথার খুলি পর্যন্ত দেখা যায়। তার চোখ দুটো বিস্ফারিত, মুখটা হাঁ করা। সেভাবেই ইলেকট্রিক চেয়ারে বসেই মাধবী মারা গিয়েছিল। একটানা এতক্ষণ কথাগুলো পল্লবীর মুখ থেকে শুনে চলেছিল দিগন্ত। বুকের ভেতরটা কেমন ধপ করে উঠল। এমন মৃত্যু যেন চরম সত্য না হয়। সে কাঁপা কাঁপা গলায় বলে, সর্বনাশ! তারপর কি হলো? এই ঘটনা কি বাইরের কেউ জানতে পারেনি? কাউকে জানতে দেওয়া হয়নি, কাউকে না। হাসপাতালের লোকেরা যেন বাইরে কাউকে না বলতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল। মাধবীর লাশটা গুম করে দেওয়া হয়। যেখানে আমাদের দেশের হাসপাতাল থেকেই মৃতদেহ গুম হয়ে যায়, সেখানে অ্যাসাইলাম থেকে একটা অনাথ মেয়ের দেহ কোথায় গেল সেটা জানার জন্য কি কেউ বসে থাকবে নাকি? সবাই ভেবেছিল এখানেই হয়তো সব ঠিক হয়ে গেল। কিন্তু এরপরেই তো শুরু হলো আসল খেলা। পল্লবীর শরীরটা একবার থরথর করে কেঁপে উঠল। দিগন্ত বুঝতে পারল পল্লবীর সমস্যা হচ্ছে কোথাও একটা। সে আস্তে আস্তে বলল, পল্লবী, পল্লবী। কোথায় পল্লবী? এতক্ষণ ধরে তুই আমার গল্প শুনছিস। আমি মাধবী। আমার গল্পটাই তো আমি তোকে গল্পের মতো করে বলেছি। তোরা তো সব গল্প শুনতেই এখানে এসেছিস, তাই না? অদ্ভুত একটা হাসি হাসতে লাগলো পল্লবী। দিগন্ত কেমন যেন চমকে উঠল। ঘরের ভেতরে সেই অন্ধকার আর বদ গন্ধটা, সেটা খেয়াল করতে পারেনি দিগন্ত। বেশ, তারপরে কি হলো? এই অ্যাসাইলামটা ফাঁকা হয়ে গেল কি করে? মাধবীর মৃত্যুর পর সব কিছু ঠিকঠাক চলছিল। একদিন হঠাৎ রাতের বেলা একজন মাধবীকে দেখতে পায় এই অ্যাসাইলামের ভেতরে, এই ঘরের মাঝে একটা দেয়ালে। দিগন্ত চমকে ওঠে। তার সামনে বসে থাকা পল্লবী আবার বলতে শুরু করে আর একটা দিনের গল্প। সেদিন ছিল শনিবার, বৃষ্টি পড়ছিল। অ্যাসাইলামে যারা স্বাভাবিকভাবে খানিকটা সুস্থ হয় তাদেরকেই করাতে রাখা হয়। বাকিদের স্পেশাল কিছু কেবিন আছে, সেখানে আলাদা আলাদা করে তাদের রাখা হয়। এখানে যারা থাকে তারা খানিকটা সুস্থ, তবুও মাঝে মাঝে কেউ উন্মত্ত হয়ে পড়লে আশেপাশে গার্ড তাদের সামলায়। সেদিন রাতের বেলা একজন লোক রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিল। সে এখন বেশ খানিকটা সুস্থ। চোখের সামনে নিজের ছোট্ট মেয়েটার অ্যাক্সিডেন্ট মেনে নিতে পারেনি। তারপর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তবে মাসখানেকের মধ্যেই সুস্থ হয়ে যায়। সে ঘুমোচ্ছিল, হঠাৎ ওর ঘুমটা ভেঙে যায় একটা শব্দে। দেয়ালের একদম ধারের কাছে তার বেড। দেয়াল আর মেঝের মধ্যে খানিকটা অংশ ফাঁকা। চোখ খুলেই সে দেখতে পায় দেয়ালের সেই ফাঁকা অংশ, তার কাছ থেকে একটা মাথা আস্তে আস্তে উঠে এসেছে তার মাথার কাছে। তার মুখটা বিভৎস, মুখের এক পাশটা পোড়া
বাকি মুখে অজস্র কাটা কাটা দাগ। অদ্ভুত ভাবে হাসছে, সাদা মনেহীন চোখ দিয়ে একভাবে তাকিয়ে দেখছে লোকটার দিকে। লোকটা হঠাৎ চেষ্টা করে, কিন্তু তার আগে কতগুলো লম্বা লম্বা সাপের মতো চুল এসে তার হাতের কাছটা জড়িয়ে ধরেছে। লোকটা চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, ওটা কি, এ কি? লোকটার চিৎকার শুনে আশেপাশে সকলের ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু লোকটা অবাক হয়ে দেখে কারোর ঘুম ভাঙছে না। তার চিৎকার যেন কেউ শুনতে পাচ্ছে না। লোকটা বিছানা থেকে ওঠার চেষ্টা করে উঠতে পারে না। ততক্ষণে সেই ফাঁক থেকে উঠে এসেছে একটা শরীর। তার গোটা শরীর প্রায় অর্ধ উলঙ্গ, মাথার চুল বলতে কিছু নেই। এক পাশের মাথায় চুলের জায়গায় খুলি দেখা যাচ্ছে, কিন্তু মাথার শেষ দিক থেকে চুলের একটা প্রান্ত বেরিয়ে এসে লোকটার হাত জড়িয়ে রেখেছে। সে আস্তে আস্তে উঠে আসে বিছানার ওপরে, আর মুখে একটা চাপা হাসি। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসা কাটা চিপটা দেখে ভয় আতঙ্কে প্রায় চোখ বন্ধ করে ফেলে লোকটা। যখন চোখ খোলে তখন দেখে তার বুকের ঠিক ওপরে দুপাশে দুটো পা দিয়ে বসে আছে সেই মূর্তিটা। ভয় পাচ্ছিস নাকি আমাকে চিনতে পারছিস না? চিনতে পারছিস না আমাকে? মূর্তির মুখে এমন অদ্ভুত কথা শুনে লোকটার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কিন্তু তখনও তার ভয় পাওয়ার বাকি ছিল। মূর্তিটা একটা ছোট্ট লাফ দিয়ে সিলিং এর কাছে উঠে যায়। সিলিং এর ওপর দুটো হাত আর পায়ের সাহায্যে ঠিক মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আস্তে আস্তে নিজের মাথাটা লম্বা করে নামিয়ে আনতে থাকে লোকটার গলা বরাবর। তার মুখের বিভৎস হাঁ, সে যে লোকটার গলাটা কামড়ে ধরতে চলেছে সেটা সে ভালোভাবে বুঝতে পেরে যায়। লোকটাকে মেরেছিল মাধবী? লোকটা ভয়ে মরেই গেছিল। তার চোখ দুটো বিস্ফারিত ভাবে সিলিং এর দিকে তাকিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে বলেছিল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কেউ বুঝতে পারেনি কেন এমন হলো। তারপর থেকেই তো আসল সমস্যা শুরু। রাত হলেই অ্যাসাইলামের ঠিক এই ঘরে এই গড়াদের ওপারে থাকা লোকেরা প্রচন্ড ভয় পেত। কখনো আলো নিজের থেকে জ্বলতো আর নিভত, আবার বন্ধ হয়ে যেত। কখনো কান ফাটানো চিৎকার বা কান্নার শব্দ বা বুক ফাটানো আর্তনাদ। সবাই ঘুম ভেঙে উঠে দেখতো কোথাও কিছু নেই। আর তারপরে একদিন সেই ব্যাপারটা ঘটেছিল। কোন ব্যাপারটা? মাধবীর সঙ্গে যে শম্পা নামের মেয়েটি ছিল, তার সঙ্গে মাধবীর খানিকটা বন্ধুত্ব হয়ে গেছিল। মাধবীকে এমন ভাবে মারা হয়েছিল যেটা অনেক বেশি কষ্টকর ছিল। মাধবীর যেমন কেউ ছিল না, তেমন শম্পারও কেউ ছিল না। একদিন রাতের বেলায় ঘুম ভেঙে শম্পা দেখতে পায় তার গলার কাছটায় জড়িয়ে রয়েছে একটা চুল, আর ঠিক তার মুখের সামনে এসে রয়েছে মাধবীর সেই বিভৎস আত পোড়া আত কাটা মুখটা। যদিও শম্পা এর আগে অনেক কিছু শুনেছিল, দেখেছিল, কিন্তু আজ এই প্রথমবার মাধবীর আত্মাকে চোখের সামনে দেখে কেমন যেন ভয় পেয়ে গেল। অথচ মাধবী তার বন্ধু ছিল। জানিস শম্পাকে কিভাবে পাওয়া গেছে? দিগন্ত মাথা নাড়ালো। পল্লবী আবার হাসল। তারপর আঙুলটা তুলে সেই গড়াদের ভেতরের একটা নির্দিষ্ট জায়গা দেখালো। দিগন্ত সেদিকে তাকালো, আর তাকাতেই দেখতে পেল গড়াদের ঠিক ওপরের দিকটায় একটা কালো ছায়া মতো। ঘরের ভেতরে আলো নেই। জানলা থেকে যেটুকু আলো ঢুকে আসছে তাতে ভালো করে দেখা যায় না। তবুও যেন দিগন্ত দেখতে পেল গড়াদের ঠিক উপরের দিকে নিজেরই চুলে নিজের গলায় জড়িয়ে
একটা ছায়া মূর্তি ঝুলে আছে। ওইটুকু চুলে এমনভাবে ঝুলে থাকা যায় না, যেন কোনো একটা অদৃশ্য দড়িতে তাকে গরাদের সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে। দৃশ্যটা দেখে দিগন্ত নিজের জায়গা ছেড়ে উঠে গেল। ভুলে গেল যে প্ল্যানচেটে বসে আত্মাকে আহ্বান করার পর এমনভাবে উঠে যেতে নেই। একটা চাপা হাসির শব্দ ঘরের ভেতর শোনা যাচ্ছিল। দিগন্ত সেদিকে খেয়াল করল না। গরাদের ওপরের দিকে ঝুলতে থাকা মূর্তিটা তখন তাকে যেন আহ্বান করছে। উপরের দিকে তাকাতে যেটা দেখতে পায় তাতে বুকের ভেতরের রক্ত যেন হিম হয়ে যায় মুহূর্তের মধ্যে। একটা মেয়ে, তার পরনে সাদা রঙের ঢোলা একটা পোশাক। দেখে মনে হয় সেটা অ্যাসাইলামের পোশাক। সে গরাদের ওপর দিকে, যেটা মেঝে থেকে প্রায় 10 ফুট উপরে কিংবা তার একটু বেশি, সেখানে গরাদের ভেতরে নিজের মাথাটা অতি কষ্টে ঢুকিয়ে রেখেছে। তার বাকি শরীরটা গরাদের অন্য দিকের কোণে ঝুলছে। নিজের চুল তার গলায় জড়িয়ে রাখা হয়েছে, অর্থাৎ নিজের চুলের ফাঁস লাগিয়েছে। নিচে মরলেও তার শরীরটা অত উপরে গরাদের ভেতরে ঢুকিয়ে দিল কে? প্রচণ্ড চাপে তার মাথাটা গরাদের ভেতরে না ঢোকালে কখনোই ওখানে ঢোকা সম্ভব নয়। আর একটা মাথা গরাদের মাঝখান থেকে ঢুকে গেলে তার মাথার খুলি ফেটে যাবে। দিগন্ত গরাদের কাছেই দাঁড়িয়েছিল। ঠিক তখনই মনে হলো উপর থেকে কি যেন পড়ছে। নিচের দিকে আলো ফেলতে দেখতে পেল গরাদের কাছে ঝুলতে থাকা মেয়েটার মুখ থেকে বেরিয়ে আসা টাটকা লাল রক্ত টপ টপ করে এসে পড়ছে নিচে। দিগন্ত সেদিকে তাকিয়ে একটু ভয় পেলেও নিজেকে সামনে রেখে বলল, কিন্তু তুমি তো মাধবী, তাই না? এই অ্যাসাইলামে প্রথমবার মাধবী মারা গিয়েছিল, তাহলে তার আত্মা সেখানে থাকার কথা যেখানে সে মারা গিয়েছিল। কিন্তু আমি চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা তাহলে কি? আবার পল্লবী হাসতে লাগলো। ঘরের মধ্যেই কারা যেন চুপি চুপি কথা বলছে। দরজার বাইরে সেই ঘষতে ঘষতে চলা পায়ের শব্দটা আবার শোনা যাচ্ছে। পল্লবী হাসল। তার মুখের সামনে থেকে চুলগুলো হঠাৎ করে উপরের দিকে উড়ে গেল। আর দিগন্ত অবাক হয়ে তাকিয়ে দেখল একটু আগে যে মেয়েটাকে গরাদের গ্রিলের উপরে মাথা ঢুকিয়ে রাখা অবস্থায় ঝুলতে দেখে ফেলেছে, সেই মেয়েটাই বসে আছে। পল্লবীর মুখের সাথে তার মুখটা কি করে যেন বদলে গেছে। তুই কি ভেবেছিস তোর ডাকে সাড়া দিয়ে মাধবী এখানে এসেছে? এতক্ষণ ধরে তোর সাথে মাধবী কথা বলছে? তোর সাথে কথা বলেছি আমি, শম্পা। শম্পা মাধবীর সবচেয়ে কাছের বন্ধু ছিল। এই শম্পা ছিল মাধবীর কাছের বান্ধবী। মুহূর্তের মধ্যে দিগন্ত একটা প্রচণ্ড বিপদ অনুধাবন করতে পারে। কোনো স্থানে একের বেশি আত্মা থাকলে তাদের মধ্যে যে কোনো একজন আত্মাকে ডেকে আনা এবং অন্যজনকে মুক্ত হাওয়ায় ঘুরতে দেওয়া সবচেয়ে বড় বোকামি। সেই সময়ের মধ্যে দ্বিতীয় আত্মা মৃত্যু খাদ তৈরি করতে পারে, যেমনটা তৈরি করেছে এরা। তাই বারবার একটা কথা মনে হচ্ছিল দিগন্ত। গল্প বলার সময় পল্লবীর মধ্যে থাকা আত্মা, অর্থাৎ আসলে যে শম্পা, সে বারবার মাধবীর গল্পটা একটু অন্য দৃষ্টিভঙ্গিতে বলছে। দিগন্ত ভেবেছিল গল্পের মতো করে বলছে তাই। কিন্তু তাহলে আসল মাধবী কোথায়? দিগন্তর কথা শেষ হতে না হতেই এতক্ষণ ধরে সামনে বসে থাকা পল্লবী আঙুলটা তুলে দেখায় দিগন্তের ঠিক মাথার উপর। দিগন্ত আস্তে আস্তে মাথা তুলতেই দেখতে পায় তার ঠিক মাথার উপর থেকে নেমে এসেছে এক গাছি লম্বা চুল। আর তারপরেই দেখা যায় ঘড়ির পেন্ডুলামের মতো ঝুলতে থাকা একটা মূর্তিকে। তার মুখটা হাঁ হয়ে রয়েছে নিচের দিকে। মুখের ভেতর থেকে একটা আধকাটা জিভ বেরিয়ে এসছে। স্পষ্ট মোমবাতির আলোয় দেখা যায় যে তার মুখের এক পাশটা পুড়ে গেছে, আর অন্য পাশে লম্বা একটা কাটা দাগ। দিগন্ত চোখ সরাতে পারে না। ওইদিকে পল্লবীর মুখ থেকে বেরিয়ে আসে শম্পার অদ্ভুত কণ্ঠ। ঠিক যখন থেকে এখানে বসেছি ঠিক তখন থেকে ও এখানে ঝুলে আছে। তখন থেকে অপেক্ষা করছে তোদের মারার জন্য। প্রথমেই বলেছিলাম এখান থেকে চলে যা, কিন্তু তোরা তো আমার কথা শুনলি না।
অনেক দিন ধরে অপেক্ষা করছি নতুন শিকারের জন্য। এইবার আবার নতুন একটা শিকার পেয়েছি। দিগন্ত বুঝতে পেরেছিল প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে প্ল্যানচেট করে আত্মা ডাকা আর সেই আত্মার মোকাবিলা করা এক ব্যাপার নয়। আর এইখানে থাকা দুই আত্মা ভীষণ শক্তিশালী, ভীষণ ঘৃণা রয়েছে তাদের মনে। দিগন্ত চট করে দরজার দিকে পা বাড়াতে গেল, দরজার কাছ পর্যন্ত ছুটেও চলে এলো। দরজাটা খুলে প্রাণপণে সেই প্যাসেজে উপরের দিকে উঠতে যাবে, এমন সময় অবাক হয়ে গেল। তার ঠিক পেছনে মেঝে থেকে হামাগুড়ি দিয়ে দুটো প্রাণীর মতো কি যেন ছুটে আসে তার দিকে। দিগন্ত প্রাণপণে ছুটতে ছুটতে বলতে লাগলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও তোমরা। দিগন্ত ছুটতে ছুটতে প্যাসেজটা শেষ করে ফেলল। তারপরে বাইরে যাওয়ার গেটটা, সেইখানে এসে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা হুমড়ি খেয়ে পড়ল মেঝের উপরে। আর তারপরেই বুঝতে পারল দুটো অদ্ভুত কণ্ঠস্বর হাসতে হাসতে এগিয়ে আসছে তার দিকে। দিগন্তের কথা বলার মতো শক্তি নেই। মেঝেতে পড়ে তার মুখের কাছটায় প্রচণ্ড আঘাত লেগেছিল। এই বীভৎস মূর্তির মধ্যে একটা তার চুলের মুঠিটা ধরে তাকে টানতে টানতে তার সাথে নিয়ে যেতে লাগলো। আবার পেছনের দিকে অন্যজন তখন হাসতে হাসতে বলছে, আবার দুটো খুন করতে পারবো। দিগন্ত অনেক চেষ্টা করল, কিন্তু ওরা আবার এনে তাকে ঠিক সেই জায়গাতেই বসালো। দিগন্ত উঠতে গেল কিন্তু পারল না। সিলিংয়ের উপর থেকে ঝাঁপিয়ে পড়ল সেই বীভৎস মূর্তিটা দিগন্তের উপর, আর দিগন্তকে সঙ্গে সঙ্গে ফেলে দিল মেঝেতে। ওইদিকে দিগন্তর চোখের সামনে একটা ছোরা হাতে নিয়ে উঠছে পল্লবী। হাতে ছোরা নিয়ে সে আস্তে আস্তে এগিয়ে আসছে দিগন্তের দিকে। ক্ষণক্ষণে গলায় তার উপরে এসে পড়া বীভৎস মূর্তিটা বলছে, চোখ তুলে নে, প্রথমে চোখ তুলে নে। দিগন্তকে মূর্তিটা ধরে রয়েছে পিচ মোড়া ভাবে। তার মাথার চুলগুলো টেনে গলাটাকে উপরের দিকে টেনে রয়েছে, আর তার পিঠের উপরে বসে ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিগন্ত চিৎকার করে ওঠে। কিন্তু তার চিৎকার ঘরের বাইরে যায় না। পল্লবী একটু একটু করে এগিয়ে আসে তার দিকে, হাতের সেই লম্বা ছোড়াটা দিগন্তর চোখের সামনে নিয়ে এক মুহূর্তের জন্য থামায়। মাথার চুলগুলো আবার নেমে এসেছে সামনের দিকে পল্লবী। দিগন্ত কিছু বলতে যাবে, তার আগেই শব্দ করে দিগন্তর চোখের ভেতরে ঢুকে যায় সেই ছোড়াটা। ঘরের ভেতর দুই অদ্ভুত গলায় অট্টহাসি শোনা যায়। তারপর আর একটা চোখ, তারপর দিগন্তর জিভটা অর্ধেকভাবে কেটে ফেলে পল্লবী। দিগন্ত যন্ত্রণা, আতঙ্ক, ভয়ে বীভৎস চিৎকার করতে করতে লুটিয়ে পড়ে মেঝের উপর। তবে তার আগেই বুঝতে পেরেছিল ধারালো সেই ছুরিটা তার গলার উপর বসে পেঁচিয়ে পেঁচিয়ে তার গলাটা কাটতে শুরু করেছে পল্লবী। দিগন্ত কিছু বলতে যাবে, তার আগেই শব্দ করে দিগন্তর চোখের ভেতরে ঢুকে যায় সেই ছোড়াটা। ঘরের ভেতর দুই অদ্ভুত গলায় অট্টহাসি শোনা যায়। তারপর আর একটা চোখ, তারপর দিগন্তের জিভটা অর্ধেকভাবে কেটে নিল পল্লবী। দিগন্ত যন্ত্রণা, আতঙ্ক, ভয়ে বীভৎস চিৎকার করতে করতে লুটিয়ে পড়ে মেঝের উপরে। পল্লবী তার শরীরটা টানতে টানতে নিয়ে যাচ্ছে উপরের দিকে, যেন একটা টিকটিকি তার শিকার তুলে নিয়ে যাচ্ছে উপরে। ঠিক তখনই ধপ শব্দ করে কি যেন একটা এসে পড়ে দিগন্তের পাশে। পল্লবীর লাশ। পল্লবীর দুটো খোলা বিস্ফারিত চোখ তাকিয়ে আছে তার দিকে। পরের ঘটনা অতি সামান্য। স্থানীয় আশেপাশে যে লোকেরা দিগন্ত আর পল্লবীর সঙ্গে কথা বলেছিল, ওরা বুঝতে পেরেছিল যে ওরা ওখানে যাবে। কিন্তু এর সপ্তাহখানেক পরেও যখন পল্লবী আর দিগন্তের কোনো খবর তারা পেল না, তখন তাদের খোঁজ নেওয়ার জন্য পুলিশ সেখানে এসে পড়ে। স্থানীয় লোকেরা পুলিশের সঙ্গে দিনের বেলাতে অ্যাসাইলামের ভেতরে ঢোকে। তারপর অ্যাসাইলামের ভেতরে লম্বা ঘরটায় যেখানে রোগীদের রাখা হতো, তারই গরাদের কাছে পড়ে থাকতে পাওয়া যায় দুজনকে। সামনে একটা বাক্স,
তার মধ্যে প্রায় পুড়ে যাওয়া একটা মোমবাতি, আর পল্লবীর হাতে থাকা একটা ছোঁড়া। সেই ছোঁড়াতে ক্ষতবিক্ষত হয়েছে দিগন্তের গোটা মুখ, তবে পল্লবীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু তার চোখ দুটো বিস্ফারিত। আর বোঝা যায় যে পল্লবীর ঘাড়টাকে কেউ যেন ভেঙে দিয়ে মাথাটা ঘুরিয়ে দিয়েছে পেছনের দিকে। এর প্রায় বছর দুয়েক পরের কথা। একদিন 3 জনের একটা দল এসে পৌঁছায় সেই অ্যাসাইলামের কাছে। স্থানীয় এক লোকের সঙ্গে কথা বলে 2 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথা জানতে পারে। লোকটা তখন বলল, 4 বছর ধরে গোটা জায়গাটা বন্ধ হয়ে আছে। আসল সমস্যা হলো দিনের বেলা ঢুকলে ওখানে কিছু হয় না। চোরের দল দিনের বেলা ঢুকে ঢুকে সবকিছু ফাঁকা করে দিয়েছে, কিন্তু রাতের বেলা ওখানে যাওয়া যায় না। একটা অদ্ভুত ভয়ের ব্যাপার ওই অ্যাসাইলামের আশেপাশে রাতের বেলা কাজ করে। ওখানকার স্থানীয় লোকের সঙ্গে আমি কথা বলেছি, কেউ কিন্তু কিছু শুনতেও পায়নি, দেখতেও পায়নি, অথচ তবু অদ্ভুত একটা ভয়। ওদের 3 জনের মুখে একটা অবিশ্বাসের হাসি ফুটে ওঠে। বোঝা যায় আবার ওই অ্যাসাইলামের রাতের অন্ধকারে মানুষের পা পড়তে চলেছে। শুধু যেটা দেখা যায় না সেটা হলো অ্যাসাইলামের সেই নির্দিষ্ট ঘরের একটা জানলা আস্তে আস্তে খুলে যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে অ্যাসাইলামের শেষ রাত। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। অন্যান্য চরিত্রে অস্মিতা, প্রত্যুষা, দুর্বা, মৌমিতা এবং অতনু। সাউন্ড ডিজাইনে PS প্রোডাকশন। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটাও ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।